আসলে এরা দালাল ছিলেন, আজকে প্রমাণিত হয়ে গেল। আমরা ঠিক ছিলাম, সেটাও প্রমাণিত হলো। ডোন্ট বিলিভ দেম, ডোন্ট বিলিভ এনি অফ দিস অ্যাক্টর অ্যাক্ট্রেস অ্যান্ড অল, বিলিভ ইন দি পলিটিশিয়ানস। ভুল ঠিক যাই হোক, রাজনীতির লোকেদের কথায় বিশ্বাস করুন, এদের কথায় না। আমি এই বচসার বিষয়ে জানি না কেন তৃণমূল কিসের লড়াই করবে। আবার চাও তৃণমূলকে দেখতে? তাহলে ভালো লাগছে না? একটা আপদ গেছে মনে হচ্ছে না? একটা তো গেছে, ফাঁকা হয়েছে, ভালো হচ্ছে। আবার তৃণমূল নিয়ে আলোচনা করে একটা মরাকে আবার জাগানোর চেষ্টা করছো। ওটা মরা এবার সৎকার করে ফেলে দাও। আবার পঞ্চায়েত ভোট অবধি 10 দিন কাটলো না, তৃণমূলের সব কিছু উঠে গেল। আর পঞ্চায়েত ভোট অবধি যেতে গেলে ওদের পতাকাটাও আর কোথাও থাকবে না। এই দেখুন এমএলএগুলো বসতে পারছে না রাস্তায়, কালকে দেখেছো তো? সোজা হয়ে রাস্তায় এত হয়ে গেছিলো না, মানে চর্বি জমে গেছিলো ওদের, রাস্তাতে বসতে পারছে না। ক্ষমতায় থাকলে অনেক কিছু করা যায়, ক্ষমতা চলে গেলে না কিছু করা যায় না। আমি তখনই বলেছিলাম না, পুলিশ ছাড়া তৃণমূল 1 ঘন্টার জন্য আসুক, তৃণমূল শেষ হয়ে যাবে। আজকে দেখুন উঠে গেছে, গেল কেন? 4 তারিখে দুপুর 12টার সময় ঝাঁপ উঠে গেছে। বাকি যেটা হচ্ছে এখন ওই চলে না, এটা রেশ কিছুদিনের জন্য, দ্যাটস অল, নাথিং এলস। তাদের নিয়ে আরও কথা বলে কী লাভ আছে? তো ওদের সবার বক্তব্য তো বদলাবে। বুদ্ধিজীবী মানে কি, বুদ্ধিজীবীদের ভূমিকা কি থেকেছে গত 15 বছরে পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীদের যা ভূমিকা থেকেছে, সেই ভূমিকা যদি নির্লজ্জতার উদাহরণ না হয়, তাহলে এটা বুঝতে হবে যে বুদ্ধিজীবী সত্তাটা সম্পর্কেই আজকে প্রশ্ন উঠে যাবে। এখন যার কথা বললেন তার নাম আমি ওই দেউচা পাঁচামির ঘটনার আগে খুব একটা জানতাম না। দেউচা পাঁচামিতে একটা কমিটি তৈরি হলো মানুষের বিক্ষোভ সামাল দেওয়ার জন্য। সেই কমিটিতে ওনাকে রাখা হয়েছিল। ওনার কী গুণ ছিল আমি জানি না। উনি কেন হঠাৎ করে কয়লা খনি, সেটা খনন কার্যকে কেন্দ্র করে যা কিছু হবে সেই বিষয়ে মানুষকে কনভিন্স করানোর জন্যে পরমব্রত চট্টোপাধ্যায়ের মতন ব্যক্তিকে রাখার গুরুত্ব কী ছিল না মমতা বন্দ্যোপাধ্যায় ভালো বলতে পারবেন। তবে আমি জানি মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন কমিটির মাথায় এই সমস্ত বুদ্ধিজীবীদেরকে বসিয়ে তাদেরকে ভাতাজীবী বানিয়ে দিয়েছিলেন। এবং আপনি দেখতে পারবেন তাদের নিজেদের গুণ, তাদের নিজেদের যে স্বাধীন সত্তা, যে কাজের জায়গা, সেটাকে ধ্বংস করেছিলেন। এরকম একাধিক উদাহরণ আছে। পরমব্রত চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও এই উদাহরণগুলি আছে। কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ এক্ষেত্রে সেটা হচ্ছে এই যে এই ব্যক্তি তিনি পাল্টি খাচ্ছেন এবং খুব তাড়াতাড়ি পাল্টি খাচ্ছেন। আমি সেই সময় ওনার সম্পর্কে কিছু জানতে পেরেছিলাম, তার কিছু কাজকর্ম সম্পর্কে যেটুকু জানি। আমি সিনেমার লোক নই, আমি কোনো সিনেমার শিল্পীকে সমালোচনা করব না। তার সিনেমার আর্টিস্ট হিসেবে তার কি গুণ, গ্রহণযোগ্যতা, সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। কিন্তু অবশ্যই তিনি যখন রাজনীতি সম্পর্কে আলোচনা করেছেন, সে বিষয়ে আমার অধিকার আছে বলার, যে কোনো মানুষেরও সেই অধিকার আছে বলার। তিনি একটা সময় মানুষকে পরিচালিত করতেন একটা রাজনীতির দিকে। আমরা বরং বলেছিলাম, আমার নিজের করা ভিডিও আছে, আপনি দেখবেন, একটি প্রশ্নের উত্তরে আমি বলেছিলাম যে উনি দেউচা পাঁচামিতে গেছেন, যে কাজের জন্য গেছেন সেই কাজটাই উনি বোঝেন না। কারণ ওটা তো একটা কমপ্লিকেটেড লিগ্যাল ইস্যু ছিল, যেখানে ব্যাসল্ট স্টোর, তার তলায় কয়লা, কত বছর কয়লা লাগে, ভায়াবিলিটি রিপোর্ট কী, পিভিআর কী, অসংখ্য বিষয় ছিল। কটা বিষয় সম্পর্কে তিনি সচেতন ছিলেন, অবহিত ছিলেন, খুব গুরুত্বপূর্ণ ছিলেন না। শেষ যে বিষয়টি আমি বলবো যে ইনি কিন্তু এর বাইরেও, কমিটির কাজের বাইরেও রাজনীতির কথাবার্তাও বলতেন, আর বিজেপি বিরোধী অবস্থান সম্পর্কে বলতেন। আর যারা বিজেপি বিরোধী অবস্থানে কিছুটা দুর্বলতা দেখাতেন, হয়তো বিশেষত গরিব মানুষ, গ্রামে গঞ্জে তৃণমূলের অত্যাচারিত হয়ে হয়তো বিজেপিকে ভোট দিয়েছেন, ঠিক আছে, ওর মতন অত বুঝে নয়, সেই মানুষকে অপমান করার রাস্তা খুঁজতেন। হ্যাঁ না, এই তো এইসব আমেরা রামে ভোট দিয়েছে, মনে আছে? এসব এদের তত্ত্ব ছিল, আরএসএসের দালালি করেছে। আবার ঠিক একইভাবে যেরকমভাবে ওনারা বলতেন আগে ওই নো ভোট টু বিজেপির প্রচার করে সেই সময় করেছিলেন। আসলে এরা দালাল ছিলেন, আজকে প্রমাণিত হয়ে গেল। আমরা ঠিক ছিলাম, সেটাও প্রমাণিত হলো। ডোন্ট বিলিভ দেম, ডোন্ট বিলিভ এনি অফ দিস অ্যাক্টর অ্যাক্ট্রেস অ্যান্ড অল, বিলিভ ইন দি পলিটিশিয়ানস। ভুল ঠিক যাই হোক, রাজনীতির লোকেদের কথায় বিশ্বাস করুন, এদের কথায় না। আমি এই বচসার বিষয়ে জানি না কেন তৃণমূল কিসের লড়াই করবে। আবার চাও তৃণমূলকে দেখতে? তাহলে
ভালো লাগছে না? একটা আপদ গেছে মনে হচ্ছে না? একটা তো গেছে, ফাঁকা হয়েছে, ভালো হচ্ছে। আবার তৃণমূল নিয়ে আলোচনা করে একটা মরাকে আবার জাগানোর চেষ্টা করছো। ওটা মরা, এবার সৎকার করে ফেলে দাও। আবার পঞ্চায়েত ভোট অবধি 10 দিন কাটলো না, তৃণমূলের সব কিছু উঠে গেল। আর পঞ্চায়েত ভোট অবধি যেতে গেলে ওদের পতাকাটাও আর কোথাও থাকবে না। এই দেখো না, এমএলএগুলো বসতে পারছে না রাস্তায়, কালকে দেখেছো তো? সোজা হয়ে রাস্তায় এত হয়ে গেছিলো না, মানে চর্বি জমে গেছিলো ওদের, রাস্তাতে বসতে পারছে না। ক্ষমতায় থাকলে অনেক কিছু করা যায়, ক্ষমতা চলে গেলে না কিছু করা যায় না। তা আমি তখনই বলেছিলাম না, পুলিশ ছাড়া তৃণমূল 1 ঘন্টার জন্য আসুক, তৃণমূল শেষ হয়ে যাবে। আজকে দেখুন উঠে গেছে, গেল কেন? 4 তারিখে দুপুর 12টার সময় ঝাঁপ উঠে গেছে। বাকি যেটা হচ্ছে এখন ওই চলে না, এটা রেশ কিছুদিনের জন্য, দ্যাটস অল, নাথিং এলস। দেখুন, এই নিয়ে আলাদা করে কিছু বলার তো নেই। বাধ্যতামূলক করাটাই একটা সমস্যার জায়গা, এবং এই নিয়ে মামলাও চলছে, আপনারা জানেন। কলকাতা হাইকোর্টে সেই মামলা হয়েছে, এবং অন্যান্য জায়গাতেও এই প্রশ্নে অনেকগুলো বক্তব্য আছে। জাতীয় সঙ্গীত কোথায় গাইতে হবে, জাতীয় স্তোত্র কোথায় গাইতে হবে, কতটা গাইতে হবে, এই বিষয় সম্পর্কে সঠিক দৃষ্টিভঙ্গি থাকা উচিত। আমি বলিনি একবারও ভুল, আমি বলছি না একবারও ঠিক। রাজ্য সরকারের অধিকার আছে একটি সঙ্গীতকে চয়ন করবার, যে কোন সঙ্গীত তারা গাইবেন। বন্দে মাতরম গান, তার ইতিহাস আছে। এই ইতিহাসটাকে মাথায় যদি আমরা রাখতে চাই, তাহলে আমরা রবীন্দ্রনাথকে বাদ দিয়ে আমরা বুঝতে পারবো না। রবীন্দ্রনাথ বন্দে মাতরম সম্পর্কে কী লিখেছিলেন সেটা একটুখানি পড়ে এই বিষয়ে মন্তব্য করা উচিত। কোন কারণে বন্দে মাতরমের কোন অংশটা গাইতে হবে, কোন অংশটা আছে, কোন কারণে নেই। কারণ প্রত্যেকটা ক্ষেত্রেই মনে রাখতে হবে, একটি কবিতা, একটি গান, একটি নির্দিষ্ট সময়, সেই সময়ের রাজনীতি সবটা নিয়ে নির্ভরশীল। এমন কিছু করা উচিত নয় যে কাজ আমাদেরকে বিভাজিত করতে পারে। এটা আমার রাজনীতি। যারা এখন শাসক হয়েছেন, এরা বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করেন। এখন তারা তাদের মতন করে করেছেন। আমি বলবো এই বাধ্যতামূলক এইভাবে করা আমাদের সংবিধানে যায় না।